তোমরা যারা ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে, আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে তোমাদের আগস্ট মাসের বাংলার যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে বা দেওয়া হবে, অর্থাৎ বাংলার অ্যাক্টিভিটি টাস্ক নম্বর 5 নম্বর অ্যাক্টিভিটি টাস্ক, এই অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি আজকের ভিডিও থেকে অনেকটাই উপকৃত হবে। এখনই সাবস্ক্রাইব করে নাও বাংলা টিউটর ইউটিউব চ্যানেলকে। আমাদের দেওয়া নোটস, সাজেশনস এবং বিভিন্ন আলোচনামূলক ভিডিও নোটিফিকেশন সঠিক সময়ে পাওয়ার জন্য। প্রথমেই আমরা নবম শ্রেণীর জন্য আগস্ট মাসের বাংলার যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেই অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নগুলো দেখে নেব। বলে রাখি, এই আগস্ট মাসের অ্যাক্টিভিটি টাস্ক হয়তো এখনও অনেক স্কুলে দেওয়া হয়নি, খুব শীঘ্রই দেওয়া হবে, তোমরা এই বিষয়ে চিন্তা করো না। দেখো, প্রথমেই প্রশ্নগুলো আমরা একবার দেখে নেব। তোমাদের 1 দাগের 15টি শব্দে উত্তর লিখতে বলেছে, অর্থাৎ 1 নম্বর মানের যে প্রশ্ন 5টা দিয়েছে। 2 দাগের 60টি শব্দে উত্তর লিখতে বলেছে, অর্থাৎ 3 নম্বর মানের প্রশ্ন এখানে 4টি দেওয়া হয়েছে। এবং 3 দাগের 150 শব্দে উত্তর দিতে বলেছে, অর্থাৎ 5 নম্বর মানের প্রশ্ন 5টি দেওয়া হয়েছে। প্রশ্নগুলি তোমরা একবার ভালো মতো দেখে নাও। এখন আমি বলছি, অনেক স্কুলে হয়তো দেওয়া হয়নি, খুব শীঘ্রই দেওয়া হবে, এই নিয়ে চিন্তা করো না। যারা এই অ্যাক্টিভিটি টাস্ক এখনও ডাউনলোড করতে পারোনি তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে এই অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নটা ডাউনলোড করে নাও। এরপর আমরা চলে আসি নবম শ্রেণীর জন্য আগস্ট মাসের বাংলার যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে, অর্থাৎ নবম শ্রেণীর বাংলার অ্যাক্টিভিটি টাস্ক নম্বর 5, সেই অ্যাক্টিভিটি টাস্কের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। চলে আসি প্রথমেই 1 দাগের প্রশ্ন। তোমাদের বলেই দিয়েছে 15টি শব্দের মধ্যে উত্তর দিতে হবে, অর্থাৎ 1 নম্বর মানের উত্তরগুলো হবে। প্রথম প্রশ্ন ছিল, দেখো, হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করছেন, কোন চেষ্টার কথা প্রাবন্ধিক বলেছেন? এর উত্তর লিখব এভাবে। নবনব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলী জানিয়েছেন, হিন্দি সাহিত্যের বেশ কিছু সাহিত্যিক হিন্দি ভাষা থেকে আরবি, ফার্সি, ইংরাজি প্রভৃতি বিদেশি ভাষার প্রভাব তাড়ানোর চেষ্টা করছেন। এরপর চলে আসি 1 দাগের 2 প্রশ্ন। প্রশ্নটা ছিল, এরই মাঝে বাংলার প্রাণ, কবি কোথায় বাংলার প্রাণের সন্ধান পেয়েছেন? উত্তর লিখব এভাবে। আকাশে 7টি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ নরম ধানের গন্ধ, কলমি শাকের ঘ্রাণ, হাঁসের পালক, স্বরের বন, চাঁদা সরপুঁটি মাছেদের মৃদু আষ্টে ঘ্রাণ, কিশোরের পায়ে দলা মুথা ঘাস, লাল বটফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এই সমস্ত কিছুর মাঝেই বাংলার প্রাণের সন্ধান পেয়েছেন। এই উত্তরটা তোমরা একটু যত্ন করে লিখবে। কবিতাতে ঠিক এরকমই প্রসঙ্গ আছে, তাই উত্তরটা একটু বড় হলো, কিছু করার নেই, এটাই তোমাদের লিখতে হবে। এরপর আমরা চলে আসি 1 দাগের 3 প্রশ্ন। এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে, পত্রলেখকের দৃঢ় বিশ্বাসটি কি? লিখব, পত্রলেখক স্বামী বিবেকানন্দের বিশ্বাস ছিল মিস নোবেলের মধ্যে রয়েছে শিক্ষা, পবিত্রতা, ভালোবাসা প্রভৃতি গুণ। এই কারণে ভারতে নারী কল্যাণমুখী একাধিক কাজের ক্ষেত্রে তার বিরাট উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। এই হয়ে গেল 1 দাগের 3 প্রশ্নের উত্তর। এরপর আমরা চলে আসি 1 দাগের 4 প্রশ্ন এবং তার উত্তর। দেখো, প্রশ্নটা ছিল, যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, সেখানে গিয়ে দাঁড়ালে কোন দৃশ্য দেখা যাবে? উত্তর লিখব, আবহমান কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী জানিয়েছেন, উঠানের লাউ মাচাটার পাশে দাঁড়ালে দেখা যাবে ছোট্ট একটা ফুল সন্ধ্যার বাতাসে ক্রমাগত দুলছে। এরপর চলে আসি 1 দাগের শেষ প্রশ্ন, তোমার বাড়ি কোথায়? রাধারানী এই প্রশ্নের উত্তরে কি বলেছিল? উত্তর লিখব, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী গল্প অবলম্বনে আগন্তুক শ্রী রুক্মিণী কুমার রায় রাধারানীর থেকে তার বাড়ির ঠিকানা জানতে চাইলে রাধারানী জানিয়েছিল তার বাড়ি শ্রীরামপুর। এই হয়ে গেল 1 দাগের 5টি প্রশ্নের উত্তর। এরপর আমরা চলে আসবো 2 দাগের। বলেই দিয়েছে, দেখো, 60টি শব্দে উত্তর দিতে হবে, অর্থাৎ 3 নম্বর মানের প্রশ্ন এবং তার উত্তর। দেখো, প্রথম প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, প্রাবন্ধিক কেন এমন মন্তব্য করেছেন? প্রথমেই লিখব, উর্ধিতাংশটি সৈয়দ মুস্তফা আলী রচিত নবনব সৃষ্টি নামক প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে। এরপর আমরা বাঁ দিকে পয়েন্ট করব, সংস্কৃত ভাষার আত্মনির্ভরতার কারণ, এটাকে আমরা পয়েন্ট করে লিখব। ভাষাবিদ প্রাবন্ধিক দীর্ঘদিন বিভিন্ন ভাষা নিয়ে চর্চার মধ্য দিয়ে লক্ষ্য করেছিলেন নতুন কোনো চিন্তা, অনুভূতি বা বস্তুকে বোঝানোর জন্য
শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা অহেতুক অন্য ভাষা থেকে শব্দ ধার করে না। সংস্কৃত ভাষা একমাত্র নিজস্ব ধাতু শব্দ যোগ করে নতুন শব্দ তৈরি করার ক্ষমতা রাখে। পুরাতন শব্দ ধাতু একটু অদল বদল করে সংস্কৃত ভাষা নতুন শব্দ তৈরি করতে পারে। এই বিশেষ ক্ষমতার জন্যই প্রাবন্ধিকের মতে সংস্কৃত স্বয়ংসম্পূর্ণ আত্মনির্ভরশীল ভাষা। এই হয়ে গেল একটি যথাযথ উত্তর। এইভাবেই তোমরা উত্তরটি লেখার চেষ্টা করবে 2 দাগের 1 প্রশ্নটার উত্তর। এরপর আমরা চলে যাব 2 দাগের 2 প্রশ্ন, তার উত্তর। প্রশ্নটা ছিল পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো। কোন কন্যার কথা এক্ষেত্রে বলা হয়েছে? আমরা লিখব এভাবে, উর্দিতাংশটি বঙ্গ প্রকৃতির রূপমুগ্ধ কবি জীবনানন্দ দাশ রচিত আকাশে 7টি তারা কবিতা থেকে গৃহীত হয়েছে। প্যারা চেঞ্জ করবো, বাঁ দিকে পয়েন্ট করব, লিখব কন্যার পরিচয়। এই পয়েন্টটা করার পর আমরা লিখব, বঙ্গ প্রকৃতির বুকে সন্ধ্যা নামতেই নীল সন্ধ্যাকে দেখে কবি জীবনানন্দের মনে পড়ে যায় কোনো কেশবতী নারীর চুলের রং সৌন্দর্যের কথা। নীল সন্ধ্যা নামতেই কবি অনুভব করেন কেশবতী নারী যেন তার এলো চুলের বিন্যাস সাজিয়ে এসেছে। একজন নারীর চুলের স্পর্শ যেমন যে কোনো মানুষ অনুভব করতে পারে, ঠিক তেমনি কবি বাংলার এই নীল সন্ধ্যার বিরল স্পর্শ তার চোখে মুখে অনুভব করেন। এই কারণে বঙ্গ প্রকৃতির নীল সন্ধ্যা কবির কাছে মনে হয় কোনো কেশবতী কন্যা। এখানে নারীর চুলের স্পর্শ যেমন যে কোনো মানুষ, এখানে একটু কোনোটা যোগ করে নেবে, একটু টাইম মিস্টেক হয়েছে, খুব সামান্যই মিস্টেক হয়েছে, একটু যোগ করে নিও। এই হয়ে গেল তোমাদের এই প্রশ্নটার উত্তর 2 দাগে 2। এরপর আমরা চলে আসছি 2 দাগে 3। মরদ কি বাত হাতি কা দাঁত। স্বামী বিবেকানন্দ কেন এই প্রবাদটি ব্যবহার করেছেন? খুবই ভালো প্রশ্ন। উত্তরটা লিখবো এভাবে, উর্ধিতাংশটি স্বামী বিবেকানন্দ রচিত চিঠি নামক প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে। বাঁদিকে পয়েন্ট করব প্রবাদটির অর্থ। লিখব, মরদ কি বাত হাতি কা দাঁত। কথাটির অর্থ হলো খাঁটি পুরুষের কথা আর হাতির দাঁত একবার বের হলে আর তা ভিতরে যায় না, অর্থাৎ যে যোগ্য পুরুষ তার কথার নড়চড় হয় না। চলে আসি আমরা বাঁদিকে পয়েন্ট করব প্রবাদটির ব্যবহারের কারণ। লিখব, মিস নোবেল ভারতে এসে মানুষের সহযোগিতার অভাব যেন বুঝতে না পারেন, সেজন্য স্বামী বিবেকানন্দ তাকে ভরসা প্রদান করেছেন। স্বামীজি জানিয়েছেন ভারতের সংস্কারমূলক কাজে নিয়োজিত হওয়ার আদর্শ পরিণাম ভালো মন্দ যাই হোক তিনি সর্বদাই যে কোনো পরিস্থিতিতে মিস নোবেলের পাশে থাকবেন। স্বামীজি খাঁটি পুরুষ মানুষ, তাই তিনি মিস নোবেলের কাছে নির্দ্বিধায় প্রতিজ্ঞা করেছেন তার কথা মরদ কা বাত হাতি কা দাঁত, তার কথা নড়চড় হবে না। এই হয়ে গেল আমাদের এই প্রশ্নটির উত্তর, মরদ কি বাত হাতি কা দাঁত। এরপর আমরা চলে আসি 2-4 প্রশ্নটা, ফুরায় না সেই এক গুঁয়েটা দুরন্ত পিপাসা। দেখো প্রশ্নটা কি বলেছে, কোন পিপাসাকে কেন দুরন্ত বলা হয়েছে? এখানে দুটো প্রশ্ন একটু কেটে কেটে আছে, বুঝতে হবে। লিখবো এভাবে উত্তরটা, উর্ধিতাংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান কবিতা থেকে গৃহীত হয়েছে। বাঁদিকে পয়েন্ট করব পিপাসা বলতে যা বোঝানো হয়েছে। লিখব, উন্মুক্ত সবুজ গ্রাম্য পরিবেশে শান্ত নিরিবিলি গ্রাম্য জীবনে মানুষের স্বাধীনভাবে বাঁচতে চাওয়ার ইচ্ছাকেই পিপাসা বলা হয়েছে। এরপর বাঁদিকে পয়েন্ট করে নেব, সেই পিপাসা যে কারণে দুরন্ত। এই পয়েন্টটাকে লিখবো এভাবে, গ্রাম্য জীবনের সৌন্দর্য মানুষকে চিরকাল আকর্ষিত করে। উদার গ্রাম্য পরিবেশে শান্ত নিরিবিলি গ্রাম্য জীবনের মধ্যে সারাটা জীবন স্বস্তিতে কাটিয়ে দেওয়ার ইচ্ছা তথা পিপাসা মানুষের চিরন্তন। যুগের পর যুগ কেটে গেলেও প্রজন্মের পর প্রজন্ম এলেও মানুষের এই পিপাসার বিরাম নেই। মানুষ যত বেশি শহর কেন্দ্রিক হয়ে ওঠে এই পিপাসা আরও বাড়তে থাকে। এ কারণেই কবি উন্মুক্ত গ্রাম্য জীবনের প্রতি মানুষের চিরন্তন পিপাসাকে দুরন্ত বলেছেন। এই হয়ে গেল এই প্রশ্নটির উত্তর, 2-4 প্রশ্ন তার উত্তর হয়ে গেল। এরপর আমরা চলে আসব 3 প্রশ্ন, যেগুলো বড় প্রশ্ন, 5 নম্বর মানের প্রশ্ন, 150 শব্দে উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন, বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, নবনব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিক কিভাবে সেই বিদ্রোহের পরিচয় দিয়েছেন? বড় প্রশ্ন লিখতে হবে। লিখব, উর্দিতাংশটি সৈয়দ মুস্তফা আলী রচিত নবনব সৃষ্টি নামক প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে। এরপর আমরা পয়েন্ট করে নেব বাঁদিকে, বাঙালি চরিত্রে বিদ্রোহের পরিচয়।
লিখব প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলী তার দীর্ঘদিনের ভাষা চর্চা থেকে অনুভব করেছেন বাঙালিরা রাজনীতি, ধর্ম, সাহিত্য প্রভৃতি ক্ষেত্রে যখন যেখানে সত্য, শিব, সুন্দরের সন্ধান পেয়েছে তাকে গ্রহণ করার প্রাণপণ চেষ্টা করেছে। প্যারা চেঞ্জ করব, লিখব অর্থাৎ বাঙালি জাতির প্রবণতাই হলো সমাজে যা কিছু সত্য, শিব, সুন্দর অর্থাৎ চিরন্তন সত্য, আনন্দময় তাকে আপন করে নেওয়া। বাঙালি জাতি সারা জীবন তাই করেছে। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় প্রেক্ষাপটে যখন যা কিছু তার সামনে নতুন মনে হয়েছে, আনন্দদায়ক মনে হয়েছে, বাঙালি তাকে আনন্দের সাথে গ্রহণ করেছে। এই কারণেই প্রথম পয়েন্ট করব কলকাতার চলতি মুখের ভাষাকে কেন্দ্র করে কখনো রচিত হয়েছে সাহিত্য, হুতুম প্যাঁচার নকশা। কখনো ধর্মকে আশ্রয় করে বাঙালি গড়ে তুলেছে সাহিত্যের পরিমণ্ডল, পদাবলী কীর্তন। আবার কখনো বাঙালি রাজনীতির ছত্রছায়ায় রচনা করেছে আরবি, ফার্সি মিশ্রিত ভাষার ধরন। কখনো আবার লোকসাহিত্য, গানে বাঙালি গ্রহণ করেছে লৌকিক ভাষার ছোঁয়া। প্যারা চেঞ্জ করব, এভাবেই গতানুগতিক পন্থা বা প্রাচীন ঐতিহ্যের বাঙালি কখনো নতুনত্বকে বা আনন্দময় উপাদানকে অগ্রাহ্য করেনি। এখানে একটু মিস্টেক হয়েছে, এভাবেই গতানুগতিক পন্থা বা প্রাচীন ঐতিহ্যের দোহাই দিয়ে, এখানে একটা কথা মিস হয়েছে, তোমরা একটু যোগ করে নেবে। দোহাই দিয়ে বাঙালি কখনো নতুনত্বকে বা আনন্দময় উপাদানকে অগ্রাহ্য করেনি, বরং প্রাচীন ঐতিহ্যের সাথে, গতানুগতিক প্রথার সাথে বাঙালি বিদ্রোহ করেছে বারবার। এই বিদ্রোহের মধ্যে দিয়েই বাঙালি সমাজে, সাহিত্যে, রাজনীতিতে প্রতিষ্ঠা করেছে নতুনত্ব। প্রাবন্ধিকের মতানুসারে এভাবেই বাঙালি চরিত্রে বিদ্রোহ চিরকাল বিদ্যমান। খুব সামান্য টাইপ মিস্টেক হয়েছে, তার জন্য ক্ষমা প্রার্থী। দেখো, এতটা লিখতে গেলে টাইপ একটু ভুল হবেই, কারণ আমরা সেভাবে পেশাদার টাইপিস্ট নই, তাই একটু সামান্য ভুল হয়েছে। এগুলো তোমরা একটু ঠিক করে নিও, আমি বলে দিচ্ছি কোন কোন জায়গায় ঠিক করে নেবে। এরপর আমরা চলে আসি 3 দাগে 2 প্রশ্ন। আসিয়াছে শান্ত অনুগত বাংলা নীল সন্ধ্যা। এখানে আসিয়াছে হবে, হস্যি পড়েছে, এটা একটু ঠিক করে নেবে। আসিয়াছে বাংলার শান্ত অনুগত নীল সন্ধ্যা। আকাশে 7টি তারা কবিতা অনুসরণে সেই সন্ধ্যার বিবরণ দাও। লিখব এভাবে উত্তর। উর্দিতাংশটি বঙ্গ প্রকৃতির রূপমুগ্ধ কবি জীবনানন্দ দাশ রচিত আকাশে 7টি তারা কবিতা থেকে গৃহীত হয়েছে। পয়েন্ট করব সন্ধ্যার বিবরণ। লিখব আকাশে 7টি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ অপরূপ চিত্রকল্পের সাহায্যে তুলে ধরেছেন বঙ্গ প্রকৃতির সৌন্দর্যে ঘনীভূত এক সন্ধ্যার চিত্রময় রূপ। কবি জানিয়েছেন অর্থাৎ প্রথমত দ্বিতীয়ত করেও লিখতে পারবে, তোমরা যদি কেউ চাও লিখতে পারবে। এই কটাকে হাঁটিয়ে দিয়ে তোমরা যদি কেউ চাও যে প্রথমত লিখব, লিখে নেবে। প্রথমত, বঙ্গ প্রকৃতির কোলে সন্ধ্যা নেমে এলে কামরাঙা রঙের লাল মেঘ মৃত মনিয়া পাখির মতো এক বিরল সৌন্দর্য রচনা করে। গঙ্গাসাগরের মধ্যে এই কামরাঙা লাল মেঘের ডুবে যাওয়ার সৌন্দর্য রচিত হয় সন্ধ্যাকালীন পরিবেশে। বাংলা ছাড়া আর কোথাও সেই সৌন্দর্য দেখতে পাওয়া যায় না। বঙ্গ প্রকৃতিতে সন্ধ্যা আসে শান্ত অনুগতভাবে, যেন বঙ্গ প্রকৃতির কাছে সেই সন্ধ্যা দায়বদ্ধ। বঙ্গ প্রকৃতির কোলে আগত সন্ধ্যায় মিশে আছে নীল রং, তাই বঙ্গ প্রকৃতির সন্ধ্যা হয়ে ওঠে নীল সন্ধ্যা। 5 নম্বর বা পঞ্চমত, এই নীল সন্ধ্যার আগমন ঘটে কেশবতী কন্যার বা নারীর মতো। এই নারীর চুলের স্পর্শে বিন্যাসে ঝরে পড়ে স্নিগ্ধতা। এরপর প্যারা চেঞ্জ করব। এভাবেই বঙ্গ প্রকৃতির কোলে আগত সন্ধ্যাকালীন পরিবেশে রচিত হয় এক মুগ্ধকর চিত্রময়তা। এই বাংলা ছাড়া এই কেশবতী কন্যা তথা সন্ধ্যার এমন অপরূপ রূপ আর কোথাও দেখতে পাওয়া যায় না। এই হয়ে গেল এই প্রশ্নটির উত্তর। একদম যথাযথ উত্তর। তোমরা এইভাবেই লেখার চেষ্টা করবে। আসিয়াছে বাংলার শান্ত অনুগত নীল সন্ধ্যা। 3-2। এরপর আমরা চলে আসবো 3-3। চিঠি প্রবন্ধ অনুসারে স্বামী বিবেকানন্দের বিদেশি ভক্ত ও অনুরাগীদের পরিচয় দাও। লিখব চিঠি প্রবন্ধে স্বামী বিবেকানন্দের একাধিক বক্তব্য থেকে উঠে আসে তার 7 জন উল্লেখযোগ্য বিদেশি ভক্তের নাম ও পরিচয় জানা যায়। বাদিকে পয়েন্ট করব মিস নোবেল। তার সম্পূর্ণ নাম মিস মার্গারেট এলিজাবেথ নোবেল। স্বামীজির শিষ্যাদের মধ্যে তিনি অন্যতম। তাকে আমরা ভগিনী নিবেদিতা নামে জানি। ভারতের স্ত্রী শিক্ষার বিকাশে তিনি অগ্রণী ভূমিকা রেখেছিলেন।
এরপর চলে আসবো বাঁ দিকে পয়েন্ট করব খ স্টাডি। এনার পুরো নাম মিস্টার ই.টি. স্টাডি। ইনি স্বামীজির একজন ইংরেজ ভক্ত। ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে তিনি স্বামীজিকে সাহায্য করেছিলেন। চলে আসবো গ মিস মুলার। লিখব তার সম্পূর্ণ নাম মিস হেনরিয়েটা মুলার। বেলুড় মঠ স্থাপনের কাজে তিনি স্বামীজিকে অর্থ সাহায্য করেছিলেন। চলে আসবো ঘ সেভিয়ার দম্পতি। এখানে দুজন একসাথে যোগ হয়ে গেছে, ঠিক আছে, এই সেভিয়ার দম্পতি। লিখব ক্যাপ্টেন জে.এইচ. সেভিয়ার এবং তার স্ত্রী ছিলেন স্বামীজির অন্যতম ভক্ত, বিশেষত মিসেস সেভিয়ার। তিনি ছিলেন স্বামীজির বিখ্যাত ইংরেজ শিষ্যা। তিনি স্বামীজির ইচ্ছায় মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। চলে আসবো চ মিস ম্যাকলাউড। মিস ম্যাকলাউড তার সম্পূর্ণ নাম মিস জোসেফাইন ম্যাকলাউড। তিনি সবসময় নানাভাবে স্বামীজিকে তার নানান কাজে সাহায্য করতেন। ছ মিসেস বুল। লিখব তার সম্পূর্ণ নাম সারা বুল। নরওয়ে নিবাসী তিনি ছিলেন স্বামীজির শিষ্যা। স্বামীজি তাকে মা বলে সম্বোধন করতেন। তিনি বেলুড় মঠ স্থাপনে স্বামীজিকে অর্থ সাহায্য করেছিলেন। এই হয়ে গেল পরিচয়, 7 জন বিদেশি ভক্ত অনুরাগীর পরিচয়। এরপর আমরা প্যারাচেঞ্জ করে লিখে নেব। এভাবেই প্রবন্ধে উঠে এসেছে স্বামীজির একাধিক বিদেশি ভক্ত এবং অনুরাগীদের পরিচয়। প্রবন্ধে এখানে এই কার্ডটা একটু যোগ করে নেবে। এই হয়ে গেল প্রশ্নের উত্তর। এরপর আমরা চলে আসি 3 দাগের 4 প্রশ্ন, তার উত্তর। নোটে গাছটা বুড়ি ওঠে কিন্তু মুড়ায় না, পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। লিখবো এভাবেই শুরু করব। উত্তরটা দেখো, উর্দিতাংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান কবিতা থেকে গৃহীত হয়েছে। বাঁদিকে পয়েন্ট করে নেব প্রসঙ্গ। লিখব উন্মুক্ত গ্রামীণ পরিবেশ, স্নিগ্ধ শান্ত গ্রামীণ জীবনযাত্রার সাথে মানুষের যে চিরন্তন সম্পর্ক, চাওয়া পাওয়া, আসা যাওয়া তৈরি হয়, সেই প্রসঙ্গ ধরেই কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী উক্ত অংশের অবতারণ করেছেন। এরপর আমরা চলে আসব তাৎপর্য বিশ্লেষণে। লিখতে শুরু করব, নোটে গাছটা বুড়িয়ে ওঠা কিন্তু মুড়িয়ে না ওঠার মধ্য দিয়ে গ্রামীণ সংস্কৃতির নিরবিচ্ছিন্নতা তথা বহমানতার ছবি ধরা পড়েছে। কবি জানেন যে মানুষটা গ্রামীণ সংস্কৃতিতে বড় হয়ে শহরে চলে যায়, তাদের মনে ফল্গু ধারার মতো বইতে থাকে গ্রামীণ সংস্কৃতিতে মিশে যাওয়ার এক প্রবাহমান ইচ্ছা। গ্রামের প্যাচেঞ্জ করব, দিয়ে লিখব গ্রামের প্রকৃতি, উন্মুক্ত বাতাস, স্বাধীন বেঁচে থাকার আনন্দ শহরে পাওয়া যায় না। তাই যারা গ্রামে থাকার স্বস্তি অনুভব করেছে তারা গ্রামের কাছেই বারবার ফিরে আসতে চায়। প্যারাচেঞ্জ করব, লিখব গ্রামে শহরের তুলনায় অনেক বেশি পদে পদে অভাব, অভিযোগ, দীনতা লেগেই থাকে, কিন্তু এরই মাঝে যারা গ্রামকে ভালোবেসে থেকে যায় তাদের জীবনে গল্পের নোটে গাছ মাঝে মাঝে বুড়িয়ে উঠলেও কখনোই চিরতরে মুড়িয়ে যায় না। গ্রামীণ সংস্কৃতি, প্রকৃতি কোনো মানুষের জীবন থেকে তার স্বপ্নকে, গল্পকে শেষ হতে দেয় না। এখানেই গ্রামের আবহমান সংস্কৃতির জয়। এই হয়ে গেল এই প্রশ্নটার একদম যথাযথ সুন্দর একটি উত্তর, 3 দাগের 4 প্রশ্নটা। এরপর আমরা চলে আসি 3 দাগের 5 প্রশ্ন এবং তোমাদের এই 5 নম্বর বাংলার অ্যাক্টিভিটি টাস্কের শেষ প্রশ্ন, তার উত্তর। তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। কাদের কথা বলা হয়েছে? পাঠ্যাংশ অনুসরণে তাহাদের দরিদ্র এবং নির্লোভতার প্রসঙ্গ আলোচনা করো। লিখব উদ্ধৃতাংশটি প্রখ্যাত কথা সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী নামাঙ্কিত গল্প থেকে গৃহীত হয়েছে। লিখব উত্তরের প্রথম অংশ বলে বাঁদিকে পয়েন্ট করব। লিখব উদ্ধৃতাংশে রাধারানী এবং তার মায়ের কথা বলা হয়েছে। লিখব উত্তরের দ্বিতীয় অংশ, রাধারানী গল্পে দেখা যায় এক বিত্তশীল বংশের মা ও মেয়ের নিদারুণ দারিদ্রতা এবং তার মধ্য দিয়েই নির্লোভ মানসিকতাকে টিকিয়ে রাখার এক চরম পরিচয়। প্যারাচেঞ্জ করব, প্রথম এবার পয়েন্ট করব দারিদ্রতা। লিখব বিষয় সম্পত্তিকে কেন্দ্র করে এক জ্ঞাতির সাথে মামলা লড়তে গিয়ে রাধারানীর মা তার সর্বস্ব হারায়। অভিভাবকহীন মা এবং মেয়ে নিদারুণ দরিদ্র কবলিত অবস্থায় পড়ে। জানা যায় তাদের চরম দারিদ্রতার কথা। ক প্রথম কি জানা যায়? চরম দারিদ্রতার জন্য একটি জীর্ণ কুঠিরে তাদের আশ্রয় নিতে হয়। খ বয়স অতিক্রান্ত হওয়া সত্ত্বেও অর্থাভাবে কন্যার বিবাহ দিতে রাধারানীর মা অক্ষম হয়ে ওঠে। গ কোনো ক্রমে শারীরিক পরিশ্রম করে রাধারানীর মা দিন যাপন করতে থাকে। ঘ চরম দারিদ্রতা তাদের জীবন থেকে খাবার, ওষুধ, পর্যাপ্ত পোশাক, আলো প্রভৃতি নিত্য প্রয়োজনীয় চাহিদাটুকুও ছিনিয়ে নেয়।
এটা হয়ে গেল তাদের দারিদ্রতার পরিচয়। এরপর আমরা চলে আসবো তাদের নির্লোভ মানসিকতার পরিচয়। বাঁদিকে পয়েন্ট করব, নির্লোভ মানসিকতা লিখব। রাধারানীদের জীবনে যখন চরম দারিদ্র কবলিত বিপর্যয় অবস্থা নেমে আসে, এক অজানা আগন্তুকের সাহায্যে তাদের জীবনে আসার আলো হিসাবে উদিত হয়। এক অজানা আগন্তুকের সাহায্য তাদের জীবনে আসার আলো হিসাবে উদিত হয়। কিন্তু তা সত্ত্বেও রাধারানীর মা সেই অচেনা মানুষের কাছ থেকে সাহায্য গ্রহণে অনিচ্ছা প্রকাশ করে। প্যারা চেঞ্জ করব। রুক্মিণী কুমার রায় নামক ব্যক্তি ইচ্ছা করে তাদের উঠানে টাকা রেখে গেলে কুড়িয়ে পাওয়া অর্থ ফিরিয়ে দেওয়ার জন্য রাধারানীর মা প্রাণপণ চেষ্টা করে। যে অর্থ তাদের প্রাপ্য নয় তা গ্রহণ করবে না স্থির করে। এভাবেই প্যারা চেঞ্জ করে লিখব, এভাবেই রাধারানী গল্পে রাধারানী ও তার মায়ের প্রধান পরিচয় পাওয়া যায়। তারা দরিদ্র কিন্তু তারা লোভী নয়। এই হয়ে গেল তোমাদের নবম শ্রেণীর আগস্ট মাসের যে অ্যাক্টিভিটি টাস্ক, বাংলার যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার সম্পূর্ণ এবং দুর্দান্ত উত্তর। যাদের এই উত্তর ভালো লাগলো অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবে, এবং তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য।